কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি দেখুন, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহা পরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024-এ। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল মানে তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শুনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালিদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটির বিবেচনাধীন, তখন তো শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের একজন জুরিস্ট বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনে অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। এখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা। এই জিনিসগুলো বোঝানো হয়নি তাদের। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি আইনমন্ত্রী আনিসুল্লাহ সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। খালেদ, না যেদিন না, তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে, কিন্তু ইমিডিয়েটলি 18 জুলাই এগিয়ে নিয়েছে।
আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে, যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা ইসে লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যেহেতু রায় দেওয়ার আগে রায়টি হয়েছে 21 জুলাই, প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না, আশা করি পছন্দ হবে, এই কথা এখানে এখানে কথা হলো। হ্যাঁ, বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? কথা হলো না, মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেন, এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া, এটা একটা বিদ্রোহের মতো, সংবিধানের বাইরে কিছু করা। এবং এখানে আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কিন্তু আইনমন্ত্রীর কথা শুনবেন। আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট, প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে ব্রিফ ছিল না, এই মামলাটি পরিচালনা করার ব্রিফ ছিল না। অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল লিসেন, তাহলে ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে, সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো, সেই একদম শুরু থেকেই। এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে। আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো, সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে, 18 জুলাই প্রথম তো করলো সিএমপি, সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেদিন 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট না, শোনো তাহলে আপিল কেন করলো? যদি এটাই হয় তাহলে তো হাইকোর্ট চাপে পড়ে আপিল করতো না তো। না, চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এসব সৃষ্টি হয়নি। এইসব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে, সরকার পতনের কারণ ঘটানোর জন্য। যেটি তারা গত বছর আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এটি জানতে চাইবো যে জাসির চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারী? নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া, এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল, আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন, অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন, সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারিনি, চলাচল করতে পারিনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে, বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে। নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক করে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণ ভাবে, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করে বন্ধ করা, কোন অবস্থায় এগুলোকে কোন অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশ তো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ আমার অধিকার ছিল, সবার অধিকার ছিল চলাচল করার, সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক কোনোদিনই ছিল না। জাসির চৌধুরী, আমরা আবার একটু আসবো আপনার কাছে, আমরা একটু প্রফেসর চৌধুরীর কাছে যাই। প্রফেসর মানস চৌধুরী, নিয়মতান্ত্রিক আন্দোলন করা উচিত ছিল, জাসির চৌধুরী এটি বলছেন। আমাদের প্রশ্নটা একটু বিস্তৃত, আমরা এটি প্রশ্ন করতে চাই। আমরা বেশিরভাগ সময় দেখি যে
অনেক সময় দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায়। এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা, এটিকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? এবং জাস্টিস চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিত আপনি কিছু আসলে আমরা আপনার কাছে একটু শুনতে চাই, নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা উনি বলছেন। ধন্যবাদ। জি 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 ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে যে এই ধরনের বিষয়ে যে মানে যা ঘটে, দেখেন এত নিকট অতীতের ইতিহাস এবং সেটা স্মৃতি, বিচারপতি চৌধুরীর যে ভাষ্য সবচেয়ে আরামদায়ক কি হতে পারে, স্বস্তিকর। আপনি এবং আমি বিচারপতি চৌধুরী যে ভাষ্যটা বলছেন, অর্থাৎ কিনা কুচক্রী মহল গোড়া থেকেই ছিল, শিক্ষার্থীরা কখনোই নিয়মতান্ত্রিক আন্দোলন করেনি, এই ভাষ্যে মেলে নিয়ে তিনজনে মিলে রসগোল্লা খেয়ে চলে যাওয়া, এটা সবচেয়ে মানে আরামদায়ক স্বস্তিকর পরিস্থিতি হয়। তো বিষয়টা এত সরল না। নিকট অতীতেরই যখন স্মৃতির এই ধরনের পরিস্থিতি হয়, তখন আসলে আলাপ অত্যন্ত আপনার দুরূহ। পরিস্থিতিটা হলো এরকম যে আপনারা যদি শুধুমাত্র প্রকাশিত খবরগুলোই দেখেন, সেখানে বলা হচ্ছিল 2018-র যে পরিপত্রটি কোটা সিস্টেমে তার আগের দশাটাকে বাতিল করে, এটা হচ্ছে পত্রিকা খবরের প্রকাশ, তা মাননীয় প্রধানমন্ত্রী রাগত উষ্মাবশত করেছিলেন, অর্থাৎ সকল কোটা বাতিল যাক, সকল নাক চলে যাওয়ার মতো। ফলে বিচারপতি চৌধুরী যে আপিলের কথা বলছেন সরকারের, সেটা হচ্ছে ওই সকল চলে যাককে নিরাময়ের জন্য আপিল। পক্ষান্তরে যেহেতু এক মুক্তিযোদ্ধার সন্তান কয়েকজন একটা আপিল করেছিলেন, সেটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এছাড়া আমাদের অন্য কিছু অনুমান করবার কোনো রকম সুযোগ নেই। এই সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ ওই আবেদনের পরিপ্রেক্ষিতে, মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নতুন করে আবার যেটা ঘটে, যেটা 24শে জুনের মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে জন্ম নেয় বিষয়গুলো। তার ফলে আবারও আমি মনে করি দেব শ্রোতাদেরকেও যে যদি আমরা সবাই বিচারপতি চৌধুরী কিংবা অন্য অনেকে তার সহকর্মী যারা যে বয়ান, যে ন্যারেটিভ প্রচার করছেন, সেটার প্রতি যদি আস্থা রেখে আমরা সবাই মিলে কোলাকুলি করে নিতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। মুশকিল হচ্ছে যে নিয়মতান্ত্রিক আন্দোলন, প্রথমত ওর যে পেশা উনি বলেছেন ঠিক আছে, কিন্তু আন্দোলনের ইতিহাস তো বাংলাদেশের কম নয়। প্রফেসর চৌধুরী, একটা বিষয় যদি আমি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতাম, আমি কি এটা ভুল করেছি? আপনি শিক্ষক হিসেবে আমাকে একটু ধরিয়ে দিবেন, আমি কি এটা ভুল দেখেছি? আমার কাছে স্পষ্ট মনে হয়েছে সরকারের প্রধানমন্ত্রী, সরকারের আইনমন্ত্রী, সরকারের যে দ্বিতীয় ব্যক্তি বলে পরিচিত দলীয় সাধারণ সম্পাদক, তারা সবাই তো এই কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পক্ষে ছিলেন এবং তারা বিভিন্ন যুক্তি দাঁড় করা ছিলেন সামনে। জাস্টিস চৌধুরী দেখতে পাচ্ছেন না কেন, বা আমি কেন ভুল বুঝছি? আপনি কি আমাকে সাহায্য করবেন? কে কেন কোনটা দেখতে পান না তা খুবই নিয়ত বা অভিপ্রায় সাপেক্ষ, ইন্টেনশনের ব্যাপার। এটা কন্টেন্টের সাথে সম্পর্কিত নয় খালেদ। আমরা কে কি দেখি, কোনটা দেখি, কিভাবে দেখি, অন্যকে কিভাবে দেখাতে প্রবৃত্ত হই, তা গভীরভাবে আপনার অভিপ্রায় সম্পন্ন, এবং সেইটাই বরং রাজনীতি, যে দেখার ক্ষেত্রে আমাদের যে ভিন্নতাগুলো তৈরি হয়। আপনি যা দেখেছেন আমিও তাই দেখেছি, আপনি যা পড়েছেন আমিও তাই পড়েছি। এবং শুধু তাই নয়, এই 18 সালেও গোটা আন্দোলনটা তখন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ছিল এবং এই ধরনের মানে দুর্ভাগ্যজনক পরিণতি তখন দেখা দেয় নাই। কিন্তু 18 সালেও যদি একেবারেই মুদ্রিত খবরের কাগজপত্র আছে, তখনও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এই কোটা আন্দোলনকে নিয়ে কি কি কথা বলছিলেন, কি কি প্রচারণা করছিলেন। সত্যি কথা বলতে গেলে এই তথাকথিত জামাত শিবির সংশ্লিষ্টতার এই অভিযোগগুলো তখনও কিন্তু আসতে শুরু করে। ঘটনাচক্রে সেটা একটা প্রলম্বিত আন্দোলন ছিল না, এবং ঘটনাচক্রে এই জিনিসগুলো আমরা ভুলে গেছিলাম। কিন্তু আপনি যা শুনেছেন বা দেখেছেন, আমার শোনা বা দেখা তা অত্যন্ত কাছাকাছি। অধ্যাপক চৌধুরী, নিয়মতান্ত্রিক আন্দোলন আসলে কি হতে পারে? মানে আমরা যা দেখেছি তা তো আসলে কারোই কাম্য ছিল না। এতগুলি প্রাণ, পাশাপাশি রাষ্ট্রীয় এত সম্পদ, সরকারের মানুষের এত দুর্ভোগ, কিন্তু কারো কাম্য ছিল না। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে আসলে কি বোঝায় বা কি আমরা বুঝে থাকি, সেটাও যদি একটু বলতেন। আমি নিশ্চিত নয় যে জাস্টিস চৌধুরী নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে কি বোঝেন, কিন্তু ঘটনাচক্রে আমরা যখন থেকে বাংলাদেশ অভ্যুদয়ের বহু আগে থেকে আমরা নানান ধরনের আন্দোলন থেকে অভ্যস্ত। ঘটনাচক্রে বঙ্গবন্ধু নিজে একজন ছাত্র নেতা ছিলেন, এবং সেই কারণে তার কলকাতা থেকে শুরু করেও তার রাজনীতি জীবনের সাথে আমরা পরিচিত। এছাড়াও মানে বহু প্রথিত যশ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে সম্পর্কিত করা হয় যাদের, তারা সকলেই বিভিন্ন রকম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, একেবারেই সোহরাওয়ার্দী থেকে শুরু করে ভাষা নিয়ে। আমি যদি নতুন অধ্যায়ের মধ্যে নাও আসি 80 দশকের পর থেকে, কিন্তু আমার মনে হয় এগুলো রেটরিক। আমার কি মনে হয় তা যদি আমি বলি, এগুলো হচ্ছে রেটরিক। কখন কে কোন আন্দোলনকে আসলে ইনভ্যালিডেট করা বা যেটা করে ইলিজিটিমেট করা, নস্যাৎ করে দেওয়া, এবং কখন কে আন্দোলনের পক্ষে সাফাই গান কিংবা তার উপর নির্ভর করে, আমাদের পক্ষপাতের উপর নির্ভর করে। ইন্টারেস্টিং হলো, বরং অন্য জায়গাতে বলবো, জানমালে এই আন্দোলনকে গোড়া থেকেই প্রথমত জামাত শিবির, এটা এই রেটরিক থেকে আসলে রাজনীতিবিদদের কথা আমি বলতে পারি না, কিন্তু পেশাজীবীদের অন্তত এর থেকে মুক্ত হওয়া খুব জরুরি। প্রথম বিষয় হচ্ছে বিএনপি আপনার নিবন্ধিত রাজনৈতিক দল। জামাতের নিবন্ধন নিয়ে কয়েক বছর চলছে। এই জামাত শিবির ট্যাগটাকে একটা মরাল ক্যাটাগরি হিসেবে ব্যবহার করা অত্যন্ত মানে বিপজ্জনক। শুধু না, একটা চলমান রাজনৈতিক অথবা চলমান অভিব্যক্তি প্রণালীকে বুঝবার জন্য খালেদ অত্যন্ত বাধা প্রদান করে। তো প্রথম বিষয় হচ্ছে যে আপনি তো জার্মানির কথা বাদ দেন, মেট্রো রেল যে সকল দেশে আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ
মেট্রো রেলে হামলা হয়েছে কবার, তাহলে প্রথম প্রশ্নটা আসবে না যে পাবলিক কে করেছেন প্রসঙ্গই না, কারণ যেহেতু মন্ত্রীরা আগে বলে দিচ্ছেন, পরে পরে আপনার ইয়ে হচ্ছে, তদন্ত হচ্ছে কারা করেছেন। হ্যাঁ বটে, সেটা তো বাংলাদেশে আমাদের পরিচিত, সেটা সমস্যা নেই। কিন্তু আমি বলছি যে এরকম ধরনের পাবলিক স্থাপনা যদি আপাতত বিনম্রতার সাথে বলতে পারি যে জনসম্পত্তি, মানে বলা উচিত, এই জনসম্পত্তি হেফাজতের জন্য আসলে গোয়েন্দা সংস্থার এবং মানে আইন পরিচালনাকারী, মানে বলতে চাচ্ছি যে শৃঙ্খলা বিধি সংস্থার প্রস্তুতি কি? তাহলে আপনি কটা দক্ষিণ এশীয় দেশে দেখেছেন যে এত মেজর স্থাপনাতে আঘাত হয়, রিগার্ডলেস কে করেছে। ফলে এগুলো এমন একটা প্রসঙ্গ যা হচ্ছে আমাদের মানে অনেক বিশ্লেষকের পূর্ব পক্ষপাত গুলো দ্বারা এই ধরনের ন্যারেটিভ গুলো বানানো হয়ে আসছে। এর মধ্যে আমাদের কোন একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিন হবে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক চৌধুরী। আমি জাস্টিস চৌধুরীর কাছে যাবো, তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে কোটা সংস্কার